আমি মনে করি শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, তার বিরুদ্ধে কিন্তু অলরেডি মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে এবং তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে। তিনি আসার পরেই কিন্তু এই মামলাগুলো ফেস করবেন এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং শেখ হাসিনাকে এই জিজ্ঞাসাবাদ করার ফলে তার আমলে যে ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি বা যে সমস্ত গোপন কর্মকাণ্ড হয়েছে, ভারত শেখ হাসিনা এইগুলো বলে দিতে পারে, এই ঝুঁকিটাও কিন্তু ভারতের রয়েছে। আমি মনে করি যে ভারত এই ব্যাপারেও যে একেবারে নিরুদ্বিগ্ন তা কিন্তু নয়। তো সেই বিষয়গুলো আছে। এবং যদি জুলাই পক্ষ না হয়, মানে জুলাই পক্ষর ভিতর যদি ভেঙে যায়, তাহলে একটা হতে পারে। আবার যদি বিরোধী দল সরকারের উপরে এমন ভাবে চাপ সৃষ্টি করে যে আমরা সরকারকে এখনই ফেলে দেব, আমরা সরকারকে সময় দিতে চাই না, সরকারকে উৎখাত করে দেব, অথবা আরেকটা ৩৬ জুলাইয়ের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করে, তখন যদি সরকার আসলে এরকম একটা চাপের মধ্যে পড়ে, সরকার হয়তো সেখানে কাউন্টার করার জন্য আওয়ামী লীগকে একটা স্পেস করে দিতে পারে। হ্যাঁ, সেটা শেখ হাসিনাকে আনার মাধ্যমে হতে পারে, অথবা শেখ হাসিনাকে না এনেই আওয়ামী লীগকে কোনো রকম ভাবে সুযোগ এর একটা প্রক্রিয়া হতে পারে। সেটা একটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, বাংলাদেশে ৩৬ জুলাইয়ের মতো যদি একটা কোনো গণ অভ্যুত্থান হয়, বা ওই যে ৭৫ বা ১৯৮১-র মতো যদি কোনো একটা অভ্যুত্থান হয়, অথবা যে কোনো একটা আধা সামরিক আধা পাবলিক একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানে সিটিং সরকারের কোনো পতনের ঘটনা ঘটে, তাহলে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না শেখ হাসিনা এতটা সাহসী। আমি শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না শেখ হাসিনা এতটা সাহসী যে তিনি ফিরে এসে তিনি কন্ডেমড সেলে চলে যাবেন। তাকে তো এখন আসলে স্বাভাবিক জেলে থাকবেন না তিনি। তাকে কিন্তু যেহেতু ফাঁসির আসামি, তাকে কিন্তু কন্ডেমড সেলে যেতে হবে এবং ওই পোশাক তাকে পরতে হবে। ফাঁসির আসামির যে কন্ডেমড সেলের যে পোশাক, সেই পোশাকটাকে কিন্তু তাকে পরতে হবে। তো সেই জায়গাতে তিনি থাকার মতো এতটা সাহসী আমি তাকে মনে করি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি মনে করি যে এই যে কারাগার, মানে তার যে ৭৫-এর হত্যাকাণ্ড এবং মানে জেল হত্যা, এই ট্রমা কিন্তু তার ভিতরে আছে। এই কারাগারে যাওয়ার ব্যাপারে তার ভিতরে ভীতি আছে। এবং আরেকটা কথাও বলি, শেখ হাসিনাকে আমরা ইতিহাসে দেখি, শেখ হাসিনা কিন্তু বারবার পালিয়ে গেছে। হ্যাঁ, ১৯৭৫ সালে তিনি দেশে ছিলেন না, কিন্তু তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে কিন্তু তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু এই আপনার জেনারেল নাসিমের যখন কুহের চেষ্টা হয়, তিনি কিন্তু তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। এবং সর্বশেষ এই যে ইয়ের সময়, 111-এর সময় তিনি কিন্তু খালেদা জিয়া এবং মানে শেখ হাসিনা দুইজনকে যখন দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য -2 থিওরির অংশ হিসাবে দুইজনকেই পালিয়ে যাওয়ার জন্য, দেশ ছেড়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়, শেখ হাসিনা কিন্তু তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এবং আপনার মনে আছে, তিনি এয়ারপোর্টে বলেছিলেন, এই সরকার আমাদের সরকার এবং আমি এই সরকারকে বৈধতা দিয়ে দেব, এই সরকার যদি নেয় আমি আমি বৈধতা দেব। এবং তখন কিন্তু বেগম খালেদা জিয়া যান নেই, শুধু তা না, তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার কারণে প্রতিবাদ করেছেন। এবং সেই সরকার সেই সময় শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করেছিল এবং শেখ হাসিনাকে আসতে দেওয়ার জন্য খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন। এবং খালেদা জিয়ার এই অনমনীয় অবস্থানের কারণে কিন্তু -2 থিওরি প্রকল্প ব্যর্থ হয় এবং শেখ হাসিনা ফেরত আসেন। এবং এই যে এবারেও কিন্তু শেখ হাসিনা পালিয়ে যান কেন বলছি, যদিও এখন বিভিন্ন বিশেষজ্ঞ এবং ভারত থেকে বলা হচ্ছে যে তাকে তো বাংলাদেশ সেনাবাহিনী বিমানে করে পাঠিয়ে দিয়েছে। এইটা যেমন সত্য, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা কিন্তু তার ৩ দিন আগে থেকেই তার সমস্ত আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, তার কি সবাইকে কিন্তু তিনি দেশ ছেড়ে আগেই মানে দেশের বাইরে পার করে দিয়েছেন। তো তার মানে হলো যে তিনি জানতেন এই ধরনের ঘটনা ঘটবে এবং তিনি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তো সেই জায়গা থেকেই কথা বলা যায় যে তিনি পালিয়ে গেছেন। কাজে এই যে তার পালানোর যে রেকর্ড আছে, এটা যেমন একটা সত্য, আবার শেখ হাসিনার ফিরে আসারও রেকর্ড আছে। আমি খুব সংক্ষেপে সেই ২-১টা রেকর্ড তথ্য তো আমি দিই, আপনার ভালো লাগবে। একটা হলো যে শেখ হাসিনা ফেরত এসেছিলেন ১৯৮১ সালে এবং সেই ফেরত কিন্তু তিনি নিজে আসেন নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চিন্তা করলেন যে তিনি বহুদলীয় গণতন্ত্র শুরু করবেন, তো আওয়ামী লীগের মতো তার মনে হলো, বা কেউ তাকে বুদ্ধি দিল যে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলকে দেশের বাইরে রেখে, তার নেত্রীকে দেশের বাইরে রেখে হয়তো এটা সম্ভব না। যেহেতু মানে শেখ মুজিব সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে গেছিল, তার মধ্যে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়েছিল, কিন্তু সেই সময় জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র চর্চা শুরু করেন, সে সময় কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্জন্ম লাভ করে। অর্থাৎ জিয়াউর রহমানের হাতেই কিন্তু
আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। এবং শেখ হাসিনা শেখ হাসিনা দেশে আসতে কিন্তু ভয় পাচ্ছিলেন, এবং জিয়াউর রহমান, ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের একটা গ্রুপকে তিনি দিল্লি পাঠান এবং শেখ হাসিনাকে বোঝান তিনি দেশে আসলে নিরাপদে থাকতে পারবেন এবং তাকে দায়িত্ব দেওয়া হবে। সে কারণে দিল্লিতে বসেই শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের সভাপতির পদ গ্রহণ করেন এবং তিনি দেশে ফেরত আসেন। তিনি আবার দেশে ফেরত এসেছিলেন, কিন্তু এই যে মানে যেটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 111-এর যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে ফেরত এসেছিলেন, সেটাও কিন্তু খালেদা জিয়ার কারণে তিনি ফেরত এসেছিলেন। কাজেই আমি মনে করি যদি একইভাবে আজকে তারেক রহমান যদি মনে করেন যে না, আমি মানে এমন একটা গণতান্ত্রিক পরিবেশে চাই যেখানে আওয়ামী লীগকেও স্পেস দেওয়া দরকার, সেটা তার নিজস্ব উপলব্ধি থেকে হোক, বা এই যে আমরা দেখলাম আপনার চন্দন নন্দীর একটা সাক্ষাৎকার, সেই চন্দন নদীর সাক্ষাৎকারে আমি দেখেছি উনি বলেছেন যে যখন মার্কো রুবিও দিল্লিতে এসেছিলেন, ভারত সফরে এসেছিলেন, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আবার জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তারা মার্কো রুবিওর সাথে বসেছিলেন এবং তাকে কিন্তু শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এবং এই যে এখানে উৎখাতের জন্য আমেরিকাকে দায়ী করেছেন, এবং তাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে মুক্ত রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য তারা কিন্তু একসাথে মানে ওই আলোচনাটা করেছেন। এবং আমি সত্য এবং মিথ্যা জানি না, চন্দন নন্দী দাবি করেছেন এ ব্যাপারে আমেরিকা এবং ইন্ডিয়া এক জায়গায় মানে এক ধরনের সমঝোতা এসছে, কিন্তু আমি মনে করি না যে আমেরিকা এই ধরনের সমঝোতার জায়গায় যেতে পারে। কারণ শেখ হাসিনা পার্সোনালি যখন ক্ষমতায় ছিলেন, আমেরিকাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ হেয় প্রতিপন্ন করেছেন, যা খুশি তাই বলেছেন। এখানে আমেরিকান রাষ্ট্রদূত, 2জন রাষ্ট্রদূতের উপরে তিনি হামলা করিয়েছেন, একজন আমেরিকান রাষ্ট্রদূতের গাড়ি থেকে তিনি পতাকা খুলে নিয়েছেন। কাজেই সেই মানে অপমান মানে আমেরিকা ভুলে যাবে এত সহজে, আমি সেটা মনে করি না। তো কাজেই এটা হয়তো ভারতীয় একটা প্রোপাগান্ডাও হইতে পারে, আমি জানি না। তবে এই সামগ্রিক আলোচনা থেকে আমি আপনাকে যদি কনক্লুড করি, আমি মনে করি যে শেখ হাসিনার এখনই দেশে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না, বা আগামী ডিসেম্বরেও দেখি না, যদি না এর মধ্যে দেশের মধ্যে বড় ধরনের কোনো ওই যে 36 জুলাই বা কোনো সামরিক কূপ বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমি শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আমি শুধু সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করি। দেখেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা শেখ হাসিনার এই ঘটনার পরে তারা সবাই লাইভে এসে বলছে আমরা সবাই চলে আসব, আমরা বিমানবন্দরে চার্টার্ড বিমান নিয়ে চলে আসব, আমরা এই করব সেই করব, অমুক করব তমুক করবো, এটা বলছে। আপনি অবাক হয়ে চিন্তা করেন, এই নেতাদের এত বড় সাহস যে তারা শেখ হাসিনার ঘাড়ের উপরে ভর দিয়ে আসতে চায়। তোমাদের যদি এত সাহস থাকে তোমরা আগে চলে আসো, আগে এসে শেখ হাসিনার জন্য তোমরা মঞ্চ প্রস্তুত করো, শেখ হাসিনার জন্য তোরণ বানাও, শত শত তোরণ বানাও, শেখ হাসিনার জন্য ফুল নিয়ে ইয়েতে দাঁড়িয়ে থাকো। শেখ হাসিনার ঘাড়ের উপরে ভর করে আসতে হবে কেন রে ভাই? তোমাদের যদি এতই সাহস থাকে, তোমরা যদি এতই বীর হও, তোমাদের যদি এত মানে মানে দেশের প্রতি থাকে, তো চলে আসো, অসুবিধা কি আছে? নেত্রীর জন্য অপেক্ষা করতে হবে কেন? নেত্রী আসবেন বলেছেন, তিনি যেদিন খুশি আসবেন, তোমরা চলে আসো, নেত্রীর জন্য প্রেক্ষাপট তৈরি করো। ওখানে পালিয়ে থেকে মানে ওই মানে বিলাসবহুল জীবনযাপন করছো, আর একটা করে ভিডিও ছেড়ে দিয়ে কর্মীদের উজ্জীবিত করা আর এই মানে ইয়ে তৈরি করা এত সহজ না। শেখ হাসিনা আসাটাও ঠিক ওই রকমই একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে।